দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ। শুরু হলো সব খবর, যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। সরকার থেকে পদত্যাগ করে জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখাদের নতুন দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম। শহীদ মিনার থেকে যার কণ্ঠে শোনা গিয়েছিল শেখ হাসিনা পতনের এক দফার ঘোষণা, এর মধ্যে দলের গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত হয়েছে। চলছে নাম ও প্রতীক বাছাইয়ের তৎপরতা। 21 ফেব্রুয়ারির পর যে কোনো দিন আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দল। এতে জানা যাবে কে কোন পদে থাকছেন। তানভীর মোর্শেদের ক্যামেরায় লামিয়া তিথির রিপোর্ট। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অকুতভয় ছাত্রনেতারা। তাদের নেতৃত্বেই আসছে মধ্যমপন্থী ধারার নতুন রাজনৈতিক দল, যারা নেতৃত্ব দিতে চান নতুন বাংলাদেশকে। তবে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্রনেতাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে হতে যাওয়া নতুন এ দলের নীতি নির্ধারণে থাকছেন কে বা কারা। জাতীয় নাগরিক কমিটির সামনের সারির নেতৃত্ব বলছে এক্ষেত্রে এগিয়ে আছেন নাহিদ ইসলাম। সরকার থেকে পদত্যাগ করলে, যেহেতু পদত্যাগ করাটা তার দাপ্তরিক সিদ্ধান্ত থেকে জানানো হবে, করলে আশা করছি তিনি আমাদের সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় আসবেন আহ্বায়ক হিসাবে। কে আসলে মূল দায়িত্বটা গ্রহণ করতে আগ্রহী হবেন এবং স্পিরিটটাও মানে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাও বাস্তবায়ন হয়। নাহিদ ইসলামের অ্যাকসেপ্টেন্স, জনপ্রিয়তা, এটার ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। যদি নতুন রাজনৈতিক দলে আসতে চান তাদের জন্য ওয়েলকাম, কিন্তু তাদেরকে অবশ্যই সরকারের পদ থেকে পদত্যাগ করে আসতে হবে। দলের দায়িত্ব নিতে যে কোনো সময় উপদেষ্টা পদ ছাড়ছেন নাহিদ। কাঠামো চূড়ান্ত হইলে সে সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় নীতি নির্ধারণী ফোরাম চিন্তা করছে। উপদেষ্টা পদত্যাগের তারিখ তো আসলে এটা উপদেষ্টা ঠিক করবেন, এটা আমরা সেভাবে বলতে পারছি না, যেহেতু তিনি সরকারের একটি ক্যাবিনেটে আছেন এবং সেখানে অন্যান্য উপদেষ্টা এবং তাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত আছে, তার দপ্তর থেকে সেটি স্পেসিফিক তারিখ জানিয়ে দিবেন। এরই মধ্যে নতুন দলের কাঠামো, গঠনতন্ত্র কেমন হতে পারে এর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এরই মধ্যে অনলাইন অফলাইনে দলের কিছু নাম ও প্রতীকের প্রস্তাবও পেয়েছেন তারা। চলছে দল গঠন নিয়ে মতামত ও সদস্য পদের আবেদন যাচাই। নাম পাচ্ছি, অনেক ধরনের প্রতীকও পাচ্ছি। জাস্টিস, ডেমোক্রেসি, তারপর হচ্ছে নাগরিক মর্যাদা। বাংলাদেশের মানুষ অত্যন্ত রাজনৈতিকভাবে অত্যন্ত পরিণত হয়ে উঠেছে। যখন ফর্মগুলো আমরা দেখি, তারা যে ধরনের বাংলাদেশ চাচ্ছেন, তারা যে ধরনের দল চাচ্ছেন, এটা অত্যন্ত মানে এই উত্তরণকে নির্দেশ করে। সামান্তা জানালেন, নতুন রাজনৈতিক দলে জায়গা হবে না পরিবারতন্ত্রের। পারিবারিক যে লেগেসিটা আসলে থাকে সেটা আমাদের মানে রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ এখানে বাংলাদেশের মানুষ তার স্বতঃস্ফূর্ততা দিয়ে এখানে গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং স্বতঃস্ফূর্ততাই হচ্ছে এই দলের লেগেসি। গণ অভ্যুত্থানে সফল হওয়া দেশগুলোর ইতিবাচক নেতিবাচক সব অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চায় জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীদের নতুন এ দল। এর আগেই তারা জানিয়েছেন নিবন্ধন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেই নামতে যাচ্ছেন ভোটের মাঠে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। অক্টোবরের মধ্যে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের ৩-৪টি মামলার রায় হওয়ার ব্যাপারে আশাবাদী আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, হাসিনাকে ফেরত দিতে ভারতের মনোভাব ইতিবাচক নয়, বরং এই ইস্যুতে এদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। উপদেষ্টা আসিফ নজরুল জানান, আওয়ামী লীগ আমলের হয়রানিমূলক ১২০০ গায়েবী মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত ৩৯৬টি মামলা আওয়ামী লীগ আমলে বিচারাধীন ছিল। এর মধ্যে ৩৩২টি মামলা এরই মধ্যে প্রত্যাহার হয়েছে। বাকি ৬১টি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এ সময় গৃহযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের মিথ্যা প্রচারে পাত্তা না দেওয়ারও আহ্বান জানান ডক্টর আসিফ নজরুল। অক্টোবরের মধ্যে আমরা ৩-৪টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৬ জনকে জুলাই গণহত্যার মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে। উত্তরায় চালানো গণহত্যা মামলায় মঙ্গলবার উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সাথে হাজিরের নির্দেশ দেওয়া হয় ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত ৫ আওয়ামী লীগ নেতাকর্মীকেও। জুলাই হত্যাকাণ্ডের বিচারে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত ১৮ মামলায় পরোয়ানা জারি করা হলো ১২২ জনের বিরুদ্ধে।
এদিকে আইনে সংশোধনী আনার ফলে তদন্তে আরও গতি আসবে বলে আশা প্রকাশ করছে প্রসিকিউশন। প্রায় 200 লোক নিহত হয়েছে। মেয়র আতিকুল ইসলাম একজন নির্দেশদাতা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন এবং অন্যান্য যে নামগুলো বলেছি তারা সরাসরি ঘটনাস্থলে থেকে নির্দেশনা দিয়েছেন। দে আর ডিরেক্টলি রেসপন্সিবল ইন দিস অকারেন্স। ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বড় পরিসরে স্থানীয় সরকার নির্বাচন করতে হলে পিছিয়ে যাবে জাতীয় নির্বাচন। উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার সকালে ইউএনডিপি সহ 17টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা বৈঠক করেন সিইসি এএম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সাথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশনের প্রস্তুতি ও উন্নয়ন সহযোগী দেশগুলো কিভাবে কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করতে চায় তাদের পরিকল্পনা তুলে ধরা হয়। এর মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি। প্রায় 1.5 ঘন্টা বৈঠকের পর ইউএনডিপির ঢাকার মিশন প্রধান একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রত্যাশার কথা জানান। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তো এমত অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে। স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না। 5 আগস্টের পট পরিবর্তনের পর প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক সামিটের সাইডলাইনে বৈঠকও হতে পারে উপমহাদেশের 2 শীর্ষ সরকার প্রধানের। ঢাকা ও দিল্লি দুপক্ষই তাই চায় বলে বিশ্বাস অনেকের। যদিও ঢাকা দিল্লি শীর্ষ বৈঠকের ব্যাপারটি নিশ্চিত করতে পারেননি বিমস্টেক মহাসচিব। তবে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার এই জোট চীন বা পাকিস্তান বিরোধী নয় দাবি করেন সংস্থাটির প্রধান ইন্দ্রমণি পান্ডে। সদস্য দেশগুলো সরকার প্রধানদের দেখাতে হবেই, তবে আলাদাভাবে তারা বৈঠক করবেন কিনা সেটি নির্ভর করছে দুদেশের সরকারের ওপর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ d'Affaires ট্রেসি জ্যাকবসন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও বিশ্বব্যাপী ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের প্রভাব নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, ইউএসএআইডির ভবিষ্যৎ যাই হোক, পুনর্গঠন ও সংস্কারের গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের মার্কিন সহায়তা প্রয়োজন। এছাড়া ঐক্যমত্য কমিশন গঠন ও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, একবার সংস্কার নিয়ে ঐক্যমত্যে পৌঁছলে রাজনৈতিক দলগুলো সেগুলো বাস্তবায়নের জন্য জুলাই সনদে স্বাক্ষর করবে। চার্জ d'Affaires জ্যাকবসন নতুন সরকারের নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও অন্তর্বর্তীমূলক করার উপর জোর দেন। এ সময় তিনি অপারেশন ডেভিল হান্ট সম্পর্কেও জানতে চান। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। 2024 সালে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান 14। লুটপাট ও দুর্নীতিবাজদের তোষণে এই ক্রম অবনতি বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে মাইডাস সেন্টারে ছিল এ বিষয়ক সংবাদ সম্মেলন। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, 2024 সালের স্কোর ও উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটেছে। সিপিআই 2024 অনুযায়ী 100-র মধ্যে বৈশ্বিক গড় স্কোর যেখানে 43, সেখানে বাংলাদেশের স্কোর মাত্র 23। এটা প্রমাণ করে বিগত 13 বছরে মুখে দুর্নীতি দমনের কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে কর্তৃত্ববাদী সরকার। এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা অংশগ্রহণও করেছে। সূচকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান আর সবচেয়ে কম দুর্নীতি ডেনমার্কে। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একমাত্র। সূচকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান আর সবচেয়ে কম দুর্নীতি ডেনমার্কে। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একমাত্র শ্রীলঙ্কার পাশাপাশি দেশ যারা 2012 থেকে এই পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট স্কোর করেছে। চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব যেটা ছিল তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 এই মেয়াদটি। বিচার বিভাগ, পুলিশ সহ সবাই সঠিকভাবে কাজ করলে কমবে মবতন্ত্র, এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা।
সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে 3 উপদেষ্টা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় অপারেশন ডেভিল হান্ট সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। আর শিল্প উপদেষ্টা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পর্যন্ত থিওরিটিক্যালি, কিন্তু যেটা হওয়ার কথা সেটা জনগণের বন্ধু, জনগণের পাশে থাকার কথা। এটাই যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ। আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সৌবিধ্য রাখুন। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়। সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টায় 607 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এছাড়া অন্যান্য মামলায় 1168 জন গ্রেফতার হয়েছে। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে 81 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাত থেকে অভিযান চালিয়ে মহানগরের টঙ্গী পূর্ব থানায় 7, টঙ্গী পশ্চিম থানায় 8, গাছা থানায় 6, বাসন থানায় 9, সদর থানায় 19, পুবাইল থানায় 2 জন সহ মোট 69 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া 5 থানায় অভিযান চালিয়ে 12 জনকে গ্রেফতার করা হয়। এদিকে রংপুরে গ্রেফতার করা হয়েছে 21 জনকে। পুলিশ জানিয়েছে, রংপুর মহানগরীতে 3 এবং বিভাগে 8 জেলা থেকে 18 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মদদে ঘটনা হয়েছে সাগর রুনি হত্যাকাণ্ড। পরে উচ্চ পর্যায়ের নির্দেশেই ধ্বংস করা হয় বহু আলামত। সকালে হাইকোর্ট প্রাঙ্গণে তদন্তের অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন মামলার বাদী। এপ্রিলে এই সরকার গঠিত টাস্ক ফোর্স তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। বিভিন্ন বাহিনী ঘুরে মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। গত 23 অক্টোবর এই মামলার তদন্তে 4 সদস্যের টাস্ক ফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রদান করা হয় পিবিআইয়ের প্রধানকে। আগামী 4 এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে টাস্ক ফোর্সকে। পরিবারের আশা এবার হত্যার রহস্য উন্মোচন সহ ন্যায় বিচার পাবেন। আগে তো কিছু হয়তো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে। একটু হলেও আমরা হোপফুল, আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। ভেস্টেড কোয়ার্টারের ইন্টারেস্ট ইমপ্লিমেন্ট করার জন্যই এই তদন্ত প্রক্রিয়াকে সঠিক আইনিভাবে পরিচালিত হতে দেওয়া হয়নি। র্যাব তো তদন্তকারী কোনো সংস্থা না, তাদের তদন্তের কোনো কার্যকারিতা নাই, তারা এক্সিকিউটিভ বডি, তারা আদেশ বাস্তবায়নকারী সংস্থা। জুলাই গণহত্যার মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক সহকারী কমিশনার জাবেদ ইকবালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে বিকেলে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে জাবেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে প্রসিকিউটর গাজী MH তামিম জানান, জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরা এলাকায় হত্যাযজ্ঞ চালানোর বিষয়ে প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। পরে প্রসিকিউশনের আবেদনে জাবেদ ইকবালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আসামি জাবেদ ইকবাল, ওনাকে গ্রেফতার পূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়েছিল। ওনাকে আদালতে উপস্থাপন করা হলে মাননীয় ট্রাইব্যুনাল তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। গণ অভ্যুত্থানকালীন সময়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত আছেন মর্মে প্রসিকিউশন জানতে পেরেছে এবং তারই ভিত্তিতে প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে ট্রাইব্যুনালে একটি গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছিল। সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এতে অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছে দুদক। দুপুরে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন ব্রিফিংয়ে বলেন, 15 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। একই সাথে তাদের বিরুদ্ধে 10 ব্যাংক হিসেবে 296 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ এনেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের মামলায় কামাল আহমেদের ছেলে শাহেদ আহমেদকেও আসামি করা হয়েছে। দুদকের মামলায় অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান দুদক মহাপরিচালক। কমিটি গঠন ও সম্মেলন নিয়ে বাগেরহাটের 3 উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। পুলিশ জানায়, দুপুরে কচুয়ার ধোপাখালী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের কমিটি গঠন চলছিল।
এ সময় আফজাল হাওলাদার ও লিয়াকত গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। আহত হয় অন্তত ৩০ জন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিতলমারীর কলাতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ঘিরে কবির মাস্টার ও মোস্তাফিজুর রহমানের সমর্থকরা মারামারিতে জড়ায়। আহত হয়েছেন অন্তত ২০ জন। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বিশ্ব নেতাদের সাথে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্পূর্ণ অগ্রাহ্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সোমবার প্যারিসের AI সামিটে দেখা যায় বিব্রতকর এই দৃশ্য। সম্মেলনে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা। এ সময় তাদের স্বাগত জানাতে সম্মেলনে হাজির হন ইমানুয়েল ম্যাক্রন। করমর্দন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সের সাথে। এ সময় ভ্যান্সের ঠিক পাশেই বসা নরেন্দ্র মোদী হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ফরাসি প্রেসিডেন্ট। মোদীকে উপেক্ষা করে আশপাশের ব্যক্তিদের সাথে হাত মেলাতে ব্যস্ত হয়ে যান তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় তৈরি করেছে এই ঘটনা। সিলেটে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা। বিকেলে নগরের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তারা জানান আগামীতে খালেদা জিয়ার নামেও নারীদের ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। সিলেট বিভাগীয় পর্যায়ে 4 জেলার খেলোয়াড়দের নিয়ে লাল ও সাদা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। উৎসব আর আনন্দের মধ্য দিয়ে পর্দা নামল যমুনা গ্রুপের উদ্যোগে 2 দিনব্যাপী আয়োজিত বোলিং কম্পিটিশন 2025। সোমবার যমুনা ফিউচার পার্ক প্লেয়ার্স ক্লাবে এই প্রতিযোগিতা শুরু হয়। মঙ্গলবার ফাইনাল পর্বের মধ্য দিয়ে শেষ হয় এবারের আসর। যমুনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে এই টুর্নামেন্টে অংশ নেয়। চ্যাম্পিয়ন দল হিসেবে ভগ লাইফস্টাইল লাউঞ্জ অ্যান্ড ফিউচার ফিটনেস পেয়েছে 3 লাখ টাকা। অ্যাকাউন্টস টিম রানার্স আপ হয়ে 2 লাখ এবং যমুনা ফ্যান কস্টিং অ্যান্ড কিউজ টিম তৃতীয় হিসেবে পেয়েছে 1 লাখ টাকা। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ সহ চূড়ান্ত পর্বে খেলা 6টি দলের হাতে ট্রফি ও অর্থ পুরস্কারের রেপ্লিকা তুলে দেন সানোয়ারা গ্রুপের পরিচালক কামরুল ইসলাম ও যমুনা গ্রুপের পরিচালক ইয়াসিন ইসলাম নাজেল। আগামীতে ফুটবল টুর্নামেন্টের জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলেন ইয়াসিন ইসলাম নাজেল। সব দলের খেলা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংদী জেলার পাঁচদোনা ইউনিয়নে উদযাপিত হয়েছে 32 প্রহরের তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন ও মহাযজ্ঞ। অঞ্চলটির মঠবাড়ি দুর্গা মন্দিরে আয়োজিত হয় 4 দিনব্যাপী হরিনাম সংকীর্তন। নানা ধর্মীয় আয়োজন পালনের মধ্য দিয়ে সোমবার শেষ হয় এই মহাযজ্ঞ। এই অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত সম্প্রদায়। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মঠ বাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি কানন সাহা, সাধারণ সম্পাদক সুরঞ্জিত সেনগুপ্ত, সঞ্জিত দাস, বাবুল দে সহ আরও অনেকে। দর্শক, আর এই ছিল আমাদের আজকের সব খবর আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।